দেখ আগের দিন কত দূর হয়েছিল, তো আধানের ওই যে শক্তি ক্ষয়, আধান বন্টনের ধরুন শক্তি ক্ষয় তার আগে অবধি, তাই না? হ্যালো, হ্যাঁ বল, কিছু বলছিলি? না বলছি মানে এবার নতুন থেকে শুরু করবো। যেমন দেখ মানে একটা ধারকের, ধর দুটো পরিবাহী ধারক আছে। প্রথমে কি হুম। ধরা হয়েছিল যে প্রথমটা একটা আধান Q1, এর ধারকত্ব C1, এর ধারকত্ব C2, আধান V1 V2। এইবার তারপরে এইটাকে আমি তার দিয়ে যখন জুড়ে দেবো, আধান কি হবে, এখান থেকে আস্তে আস্তে আধান এইদিকে চেঞ্জ হবে যদি V1 গ্রেটার দেন V2 হয়, তাই তো নাকি? হুম। এইবার সেই আধান হ্যাঁ। বন্টনের জন্য শক্তির কিছুটা ক্ষয় হবে, শক্তি কিছুটা ক্ষয়ে যাবে, নষ্ট হবে। কতটা হবে সেইটা দেখ। আচ্ছা, প্রথমে আধান দুটোর শক্তি, প্রথমে যখন সংযোগ করে দেয়নি তখন দুটোর মোট শক্তি মানে কি, এইটার মোট শক্তি প্লাস এইটার মোট শক্তি। হ্যাঁ। তাহলে পরিবাহীর মোট স্থিতিশক্তি কেমন ছিল? U1 ইকুয়াল টু হাফ C1 V1 স্কোয়ার, আর U2 ইকুয়াল টু হাফ C2 V2 স্কোয়ার। এটা হচ্ছে আলাদা আলাদাভাবে প্রত্যেকটার স্থিতিশক্তি মোট, তাই তো? হুম। এটা কোন জায়গায়, যখন একদম তড়িৎ সংযোগের আগে। তড়িৎ সংযোগের পরে এবার যখন আমি তাহলে কি, তড়িৎ সংযোগের আগে যদি মোট শক্তি বলে, তাহলে মোট শক্তি মানে কি, এইটা প্লাস এইটা মানে U1 প্লাস U2। বল এই অবধি ক্লিয়ার হলো? হাফ সংঘর্ষের আগে মোট স্থিতিশক্তিটা মানে তড়িৎ সংযোগের আগে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে দেখ তড়িৎ সংযোগের পর যখন এইটার মধ্যে বিভবটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে যদি তড়িৎ সংযোগ করে দেওয়া হয় তখন এই দুটোর বিভব কি, জেনারেল বিভব একটা হবে V। হুম। তাহলে তড়িৎ সংযোগের পর মোট শক্তি কত হবে, হাফ C1 V স্কোয়ার প্লাস হাফ C2 V স্কোয়ার, স্কয়ার। তাই তো? হ্যাঁ। এইবার তাহলে এইটা অ্যাকচুয়ালি দেখতো হাফ যদি C1 প্লাস C2 ইন্টু V স্কোয়ার না, মানে ভি স্কোয়ারটা কমন নিয়ে নিলাম। এটাও খাতাটা উপরে তোল। হ্যাঁ হ্যাঁ, এবার বল কি বলছিস। আমি এবার এটাকে ভি স্কোয়ারটাকে কমন নিয়ে একবারে লিখলাম। আচ্ছা ঠিক। আচ্ছা, আরেকটা জিনিস, সেই আগের দিনের জিনিস একটু মনে কর, আমার বিভবটা জেনারেল বিভবটা কী এসেছিল, C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। এইটা আমার সাধারণ বিভব এসেছিল। তাহলে দেখ আমি যদি এইটার স্কোয়ার করে এখানে বসিয়ে দেই, নিচের থেকে দেখ একটা কেটে যাবে, তাহলে কি থাকছে, C1 V1 প্লাস C2 V2 তার স্কোয়ার বাই C1 প্লাস C2। ঠিক আছে? এইবার দেখ সংঘর্ষের আগে যেটা ছিল, তাহলে এবার শক্তি ক্ষয় কোনটা, সংঘর্ষের শক্তি, দেখ শক্তি তো বেড়ে যাচ্ছে না, ক্ষয়ে নষ্ট হচ্ছে কিছুটা। শক্তি নষ্ট হচ্ছে মানে আমার নিশ্চয়ই প্রথমে আগে শক্তিটা বেশি ছিল, পরে যেটা হয়েছে সেইটা কম, তাই তো? তাহলে এবার শক্তি ক্ষয় কী হবে, ইউ মাইনাস ইউ ড্যাশ, ব্যাস হাফ কমন নিয়ে নিলাম, এইটা মাইনাস এইটা, C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার মাইনাস C1 V1 প্লাস C2 V2 তার হোল স্কোয়ার বাই C1 প্লাস C2। এই হলো। এইটা ক্যালকুলেশন করা লাগবে না হাতে, শুধু এই লাস্টের লাইনটা মনে রাখ, শক্তি ক্ষয়ের রাশিমালা হচ্ছে এইটা, ব্যাস। আধানের দরুন শক্তি ক্ষয়, আধান বন্টনের দরুন। কারণ দেখ আমি এইটা বললাম কি, শক্তিটা ক্ষয় হচ্ছে কিভাবে সেইটা বোঝানোর জন্যে, তোর এত ভেতরের কিছু ডিটেলস লাগবে না, তোর লাগবে হচ্ছে এই লাস্টের এই লাইনটা অঙ্ক করার জন্যে।
বুঝতে পারলি কিভাবে হচ্ছে? এ অবধি হয়েছে ক্লিয়ার? দেখ তোরা ধারক মানে জানিস সমান্তরাল পাত ধারকগুলোকে, তাহলে তোর ধারকের আর তাছাড়া আলাদা কিছু লাগবে না, শুধু সমান্তরাল পাত ধারক তোদের মেনলি যেটা লাগবে দরকারি অঙ্ক করার জন্য সেটা হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, সেইটা বেশি দরকারি এখানে অন্যগুলোর থেকে। ঠিক আছে, তাহলে দেখ আমি দুটো অসীম দৈর্ঘ্যের সমান্তরাল পরিবাহী নিচ্ছি, দুটো সমান্তরাল প্লেট, এই একটা আর এই একটা। ঠিক আছে, এই দুটো প্লেটের মধ্যে ডিস্টেন্সটা ধর আমার বলা আছে ডি। বল এইটুকু কি বুঝতে পারলি? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, এইবার দেখ হ্যাঁ সরি দেখ এইটার জন্য এর জন্য এই জায়গায় একটা, তাহলে কি এই প্লেটটার জন্য এই জায়গায় একটা তড়িৎ প্রাবল্য তৈরি হবে, আর এই প্লেটটার জন্য এখানে একটা তড়িৎ প্রাবল্য তৈরি হবে ভূসংলগ্ন যেটা। দেখ অ্যাকচুয়ালি এইটা কি, এইটা আমার হচ্ছে ভূসংলগ্ন, তো মাটির সঙ্গে লাগানো, তাহলে এই প্লেটের ওপরের দিকে মাইনাস আধানগুলো জমা হবে না? মানে আমার এইটা তো আমার তো তড়িৎগ্রস্ত পাত, এই পাতটা হচ্ছে তড়িৎগ্রস্ত, এটা তড়িৎগ্রস্ত হওয়ার জন্য আমার এটার ভেতরের দিকে প্লাস আধানগুলো জমে আছে, তাহলে তোর তড়িতাবেশের কারণে ওপরের দিকটা এই প্লেটের ওপরের দিকটা মাইনাস আধানটা জমবে। হ্যাঁ ঠিক আছে, এইবার এই প্রত্যেকটা প্লেটের, হ্যাঁ বল। ক্লিয়ার করে দেখতে পাচ্ছি না ঠিক আচ্ছা দাঁড়া, এবার হ্যাঁ এবার ঠিক আছে। এই দেখ এই স্ক্রিনটা দেখ ওখানে লক হয়ে গেছে, ওর উপরে ট্যাপ কর ওই ছবিটার ওখানটায়, হ্যাঁ স্ক্রিনের উপরে। হ্যাঁ করেছি। এবার ঠিক আছে। ঠিক আছে দাঁড়া, হ্যাঁ আমি তোর ট্যাপ করে আমি লক করে দিলাম যাতে বারবার কেটে না যায়। ও আচ্ছা ওকে। দেখ এবার আর নড়বে না। ঠিক আছে, তাহলে দেখ এই প্লেটের জন্য এর এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কী হবে, E1, আর এইটার জন্য একটা হবে E2, মানে একটা পজিটিভ আধানের জন্য একটা নেগেটিভ আধানের জন্য। তোরা এইটা সেই আগের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের চ্যাপ্টারে পড়েছি যে একটা ঋজু অসীম দৈর্ঘ্যের পাতের কারণে তড়িৎ প্রাবল্য হয় হচ্ছে σ/2ε0। এইটা মনে পড়ছে? কোনটা? একদম তড়িৎ ক্ষেত্রের বল। তড়িৎ ক্ষেত্রের গাউসীয় তল দিয়ে যেখানে তড়িৎ ক্ষেত্র দেখিয়েছিলাম ওই জায়গাটায়। হ্যাঁ ওখানটায় তো ছিল ওই 1/4πε0 ইনটু 2λ/8। অসীম অপরিবাহী সুষমবাহিত সমান্তরাল পাত, ওইটা 51 পেজে যেটা। আমি দাঁড়া 1 মিনিট, আমি কোনটার কথা বলছিস বুঝতে পারছি না। 51 পেজে যেটা আছে ওইটার কথা বলছি, ওই যে 51 পেজে একটা দেখ ছবি আছে। ও আচ্ছা সমতল পাত, আমি না অসীম দৈর্ঘ্যের ইয়েটা শুনেছি। আচ্ছা ঠিক আছে, সমতল পাত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কারণ এটা কি, এটা তো একটা সমতল দুটো প্লেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটার জন্য এই জায়গায় তড়িৎ প্রাবল্য এই 2/σ এত 2ε0, আর E2টা হবে সেমভাবে 2ε0। সিগমাটা কি, সিগমাটা হচ্ছে এদের তলমাত্রিক ঘনত্ব আধানের। তা আচ্ছা একটা জিনিস খেয়াল কর, এদের মধ্যে যে তড়িৎ প্রাবল্য আমি যে জায়গাতেই নেই তাহলে সেই জায়গায় কি আমার এর মানের ওপর তোর দূরত্বের উপরে কি ডিপেন্ড করছে? না এখানটায় তো দূরত্ব দিয়ে কিছুই দেয়া নেই। দূরত্বের উপরে ডিপেন্ড করবে না, অর্থাৎ সমান্তরাল মানে এরকম পরিবাহীর মধ্যে যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান হয়। তার কারণ এটা তো দূরত্বের উপরে নির্ভরই করছে না, তাই বলছি। দূরত্বের উপরে, কারণ কি সুষম তড়িৎ ক্ষেত্র তো মধ্যবর্তী,
সুষম তড়িৎ ক্ষেত্র আমি যে বিন্দুতেই নেই, আমার এর জন্য যেটা হবে, এর জন্য সেটা হবে দুটোর যোগফল। বুঝতে পারলি? হ্যাঁ তাহলে এই E1 আর E2 জন্য মোট তড়িৎ প্রাবল্যটা কী হবে? E1 প্লাস E2 মানে সিগমা বাই শুধু এপসাইলন নট। এই দুটো যোগ করে দিলাম জাস্ট, এই দুটো যোগ করে দিলে এই 2 ইন্টু এইটা হয়ে যাবে, মানে 2টা কেটে যাচ্ছে, শুধু সিগমা বাই এপসাইলন নট থাকছে। হ্যাঁ হ্যাঁ তাহলে দেখ এবার এর মাঝখানে যদি আমি বায়ুশূন্য না রেখে আমি যদি কে পরাদ্রবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন ঢুকিয়ে দেয়, পাত ঢুকিয়ে দেই, তাহলে কে এপসাইলন নট হবে, তাই তো? আচ্ছা এইবার দেখ, আচ্ছা আবার আমরা তাহলে এইবার দুটো পরিবাহী যে তড়িৎ প্রাবল্য বেরিয়ে গেল, তাহলে এখান থেকে আমরা ভি বার করতে পারবো না? ভি মানে কি? ভি মানে এই দুটোর মধ্যবর্তী তড়িৎ প্রাবল্য ইন্টু এদের মধ্যবর্তী যে দূরত্ব সেইটা। ই ডট ডিএস। হ্যাঁ, ই ইকুয়াল টু ভি ডট ডিএস মানে না না সেটা না, সেটা তো তড়িৎ ফ্লাক্স, আমি তড়িৎ বিভবের কথা বলছি। যে ই ইকুয়াল টু মাইনাস ডিভিডিএক্স ছিল, হ্যাঁ হ্যাঁ সেইটার কথা বলছি, ডিভিডিএক্স। তাহলে দেখ ভি ইকুয়াল টু কি? ই ইন্টু ডিএস মানে এই দুটোর দূরত্ব। তাহলে ই ইন্টু এই দুটোর দূরত্ব মানে কত? ডি। এইটা হচ্ছে মোট তড়িৎ বিভব আমার এই সমান্তরাল পাত ধারকের মধ্যে, মানে এইটুকুর মধ্যে বিভব পার্থক্য। বল এইটুকু ক্লিয়ার হলো কিনা বল? হ্যাঁ ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, তাহলে বিভবটা বার করে নেই, ইর মান বসিয়ে দেয়, তাহলে সিগমা ডি বাই কে এপসাইলন নট। আচ্ছা এ অবধি হলো তো? আচ্ছা সিগমা মানে অ্যাকচুয়ালি কী বলতো? কিউ বাই আলফা না? যদি এই পাতের ক্ষেত্রফল দুটোরই আলফা হয় তাহলে কিউ বাই আলফা হবে না সিগমা মানে? হ্যাঁ সিগমা মানে কিউ বাই আলফা। আচ্ছা তাহলে এখানে সিগমার মান বসিয়ে দিচ্ছি কিউ ডি বাই কে আলফা এপসাইলন নট। ব্যাস, আমার এইটা হচ্ছে বিভবের মান। আমার দরকার হচ্ছে ধারকত্ব। ধারকত্ব মানে কি? তাহলে কিউ বাই সি, কিউ বাই ভি। তাহলে দেখ এটাকে যদি আমি কিউ দিয়ে ভাগ করে দেই, ভির মানটা যদি বসিয়ে দেই, কিউ বাই কিউ ডি ওপরে কে আলফা এপসাইলন নট, তাহলে অ্যাকচুয়ালি থাকলো কি? কে আলফা এপসাইলন নট বাই ডি। এইটা হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, জাস্ট এই লাইনটা লাগবে। ওকে। এত ভেতরের ডিটেলস লাগবে না, শুধু বোঝানোর জন্য বললাম কেন হচ্ছে। তাহলে দেখ এবার একটা জিনিস খেয়াল কর, এটা তো আমার দুটো সমান্তরাল পাত ধারকের দুটো পাত থাকলে তার ধারকত্ব হচ্ছে এইটা, ঠিক আছে? যদি তিনটে পাত থাকে তাহলে তাদের ধারকত্বটা কেমন হবে? 2 হবে, মানে ধর দুটো থাকলে ধারকত্ব হচ্ছে 1 গুণ, তাহলে তিনটে থাকলে দ্বিগুণ, মানে n-1 কমবে, তাই তো? দেখ যদি তিনটে থাকে তাহলে অ্যাকচুয়ালি দেখ তো এই দুটোর মধ্যে ধারকত্ব আর এই দুটোর মধ্যে ধারকত্ব টোটালটা যোগফল হবে না? হ্যাঁ তাহলে অ্যাকচুয়ালি তিনটে সমান্তরাল পাত থাকলে এইটুকুর মধ্যেও যা ধারকত্ব এই, তাহলে 2 ইন্টু আলফা এপসাইলন 0 বাই ডি হবে। তাহলে যদি এবার হ্যাঁ, তাহলে দেখ যদি n সংখ্যক পাতের একটা ধারক তৈরি করা হয় এরকম, তাহলে এইটার ধারকত্ব কেমন হবে? n-1 ইন্টু হবে না? যে কটা পাত ধারকত্ব তার থেকে 1 কম। ব্যাস এই দুটো জিনিস খেয়াল রাখ ভালো করে, এইটুকু খেয়াল রাখলেই হবে। এ অবধি হয়েছে? হ্যাঁ এইবার দেখ খেলা দেখ কেমন। এতক্ষণ আমি নিয়েছিলাম দুটো সমান্তরাল পাত ধারক, মধ্যবর্তী স্থান বায়ুশূন্য। এইবার এর মাঝখানে আমি এবার কায়দা করে একটা একটা পরবিদ্যুৎ ঢুকিয়ে দিচ্ছি, এইটুকুর মান K1, এইটুকুর মান K2।
ঠিক আছে, এ অবধি হলো। হুম তাহলে দেখ সেই আগেরটার মতো প্রত্যেকের ক্ষেত্রফল হচ্ছে আলফা। তাহলে এই পাতের ধরুন এটা এ পাত, এটা বি পাত, তাহলে এ পাতের ধরুন এই জায়গায় এদের মধ্যবর্তী দূরত্ব সেই আবার যা ছিল তাই, এটা D1 এটা D2 ধরেছে বোধ হয়, না টোটালটা শুধু ডি ধরেছে, এই টোটালটুকু ডি। তাহলে এই আলফার ধরুন এই জায়গায় তড়িৎ প্রাবল্য কত E1, আর এই আলফার ধরুন এই জায়গায় এই মানে বি পাতের ধরুন এই জায়গায় তড়িৎ প্রাবল্য E2। তাহলে মধ্যবর্তী মোট তড়িৎ প্রাবল্য E1 প্লাস E2। এইবার আমার E1 আর E2 মানটা এখানে চেঞ্জ হবে। দেখ E1 এর মান কত, এইটার মধ্যবর্তী তড়িৎ প্রাবল্য এইটা, তার মানে সিগমা বাই K1 এপসাইলন নট, এই হবে তো। হুম হ্যাঁ আর এইটার জন্য কি হবে, সিগমা বাই K2 এপসাইলন নট। হুম হুম মধ্যবর্তী তড়িৎ প্রাবল্য, তাহলে এই দুটো মোট তড়িৎ প্রাবল্য শুধু কি হবে, তাহলে ই ইকুয়াল টু হবে তার মানে সিগমা বাই এপসাইলন নট কমন নিলে 1/K1 প্লাস 1/K2। ঠিক আছে, হুম এইবার দেখ বিভব। বিভব মানে দেখ আমার দুটোর জন্য আলাদা আলাদা হিসাব হবে, এইটুকুর জন্য একটা হিসাব হবে আর এইটুকুর জন্য আর একটা। ধর আমার টোটালটা তো ডি বলা আছে, আমি ধরে নিচ্ছি এইটুকু যদি টি হয়, তাহলে এইটুকুর জন্য বিভব V1 আর এইটুকুর জন্য বিভব V2। এইবার সেই V1 আর V2-র মানটা আমি লিখব। আচ্ছা V1 মানে দেখ তো, সরি এটা V2 এটা V1 করে দেই, কারণ আমার E2 ইন্টু এর দুটোর মধ্যে যে দূরত্ব, ইন্টু এদের মধ্যে যে দূরত্ব ডি মাইন এই শুধু টি, তাই তো। হুম আচ্ছা আর এইটা মানে কত, এইটা মানে হচ্ছে সিগমা বাই K1 এপসাইলন নট, আর এদের দুটোর মধ্যে যে দূরত্ব সেটা কত ডি মাইনাস টি। আচ্ছা দেখ টোটালটা যদি ডি, এইটুকু যদি টি হয় তাহলে এইটুকু ডি মাইনাস টি হুম হলো তো। এইবার এই হচ্ছে মোট বিভব। এইবার সেই আগের কাজ সি বাই ভি করে তোর কিউ বাই সি বাই ভি করে আমার যা রেজাল্ট আসবে সেইটা হবে তোর এরকম, এপসাইলন নট আলফা বাই ডি মাইনাস টি বাই K1 প্লাস টি বাই K2। এই লাইনটা খেয়াল রাখ, হলো। হ্যাঁ এই দুটো এই অবধি বুঝতে পারলি তো। হ্যাঁ হ্যাঁ বুঝতে দেখ পেরেছি। এইবার দেখ আমি যদি এইটা যদি টি না ধরে আমি এইটাকে T1 এইটাকে T2 ধরতাম, তাহলে কি ডি মাইনাস টির জায়গায় আমার এখানে শুধু T2 হয়ে যেত, আর এই জায়গায় সরি এই জায়গায় T1 এখানে T2 হয়ে যেত না। হ্যাঁ হ্যাঁ হুম তাহলে এইবার আমার দুটো পাতের জন্য নিচে এই দুটো যোগ হয়ে গেছে। এবার যদি আমার টোটাল n সংখ্যক পাত থাকে, সরি